নমস্কার, আমি অভি। আপনারা দেখছেন বাংলা কার্টুন। এখানে আমি নিয়মিত নিয়ে আসি কৌতূহল, সাসপেন্স আর ভয়ের গল্প। পাশাপাশি থাকে শিক্ষামূলক ও ইন্টারেস্টিং কার্টুন ভিডিও। কিছু কিছু সময় আমি বিশেষভাবে ভৌতিক গল্পের জন্য ইমার্সিভ ভয়েস ওভারও নিয়ে আসি। যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয় ওই ঘটনাটি হয়তো আমার জীবনের একটা আলাদা অংশ, যেটা কখনো শেষ হয়নি। এতদিন আমি কাউকে এটা বলিনি, কারণ নিজেই বুঝতে পারিনি আমি যা দেখেছি সেটা সত্যি ছিল নাকি এমন কিছু যা মানুষের বোঝার বাইরে। কিন্তু আজ মনে হলো এতদিন পর এই গল্পটা বলতেই পারি, কারণ যত সময় চলে যাক ওই দিনের কিছু স্মৃতি এখনও একই রকম স্পষ্ট। আমি ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি। শহরের ভিড়, শব্দ, গাড়ির আওয়াজ, মানুষের ব্যস্ততা সব কিছু আমার কাছে খুব স্বাভাবিক ছিল। আমার কাছে জীবন মানেই ছিল একটা নির্দিষ্ট রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলত। স্কুল, পড়াশোনা, বাড়ি এই নিয়েই দিন কাটত। গ্রামের জীবন কেমন সেটা আমি ঠিক করে কখনো বুঝিনি, কারণ আমি সেটা অনুভব করার সুযোগ পাইনি। আমাদের আসল বাড়ি অবশ্য শহরে নয়, ছিল ধর্মপুকুর গ্রামে। আমার বাবা সেই গ্রামেই বড় হয়েছেন। তার ছোটবেলার সব স্মৃতি ওই গ্রামের সাথেই জড়ো। মাঝে মাঝে সে আমাদের সেই গ্রামের গল্প বলতো। সবুজ মাঠ, পুকুরের জল, কাঁচা রাস্তা, ভোরবেলার ঠান্ডা হাওয়া সব কিছু এমনভাবে বলতো যেন সেই জায়গাটা এখনও তার কাছে খুব কাছের। কিন্তু আমার কাছে সবগুলো শুধু শোনা গল্প, একটা অচেনা জায়গার গল্প। বাবা কাজের জন্য অনেক বছর আগে শহরে চলে আসেন। প্রথমে ভেবেছিলেন কিছুদিন কাজ করে আবার ফিরে যাবেন, কিন্তু সেই কয়েকদিন কখন যে বছরের পর বছর হয়ে গেল সেটা আর বোঝা যায়নি। কাজের চাপ, সংসারের দায়িত্ব সব মিলিয়ে সেই ফেরা আর হয়ে ওঠেনি। পরে আমরা সবাই শহরে চলে আসি, আমি, মা আর আমার ছোট বোন, এবং ধীরে ধীরে আমাদের জীবন পুরোপুরি শহরের সাথে মিশে যায়। গ্রামে তখনও আমাদের বড় পরিবার ছিল। দাদু, ঠাকুমা, জেঠু, কাকা, তাদের পরিবার সবাই ধর্মপুকুর গ্রামেই থাকত। প্রথম দিকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ফোনে কথা হতো, উৎসবের সময় খোঁজ খবর নেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই যোগাযোগ কমতে থাকে। ব্যস্ততার মধ্যে দিয়ে একটা সময় আসে যখন আমরা আর তেমনভাবে যোগাযোগ রাখতাম না। সম্পর্কটা থেকে যায়, কিন্তু দূরত্বটা বেড়ে যায়। এইভাবেই অনেক বছর কেটে যায়। আমি বড় হতে থাকি, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। গ্রামের কথা খুব একটা মনে পড়তো না, বা মনে পড়লেও সেটা হালকা একটা অনুভূতি ছিল। মনে হতো কোনো এক জায়গা আছে যেখানে আমাদের বাড়ি, কিন্তু সেটা আমার জীবনের অংশ নয়। হঠাৎ একদিন সব কিছু বদলে যায়। সেদিনটা একেবারে সাধারণ একটা দিন ছিল। বাড়িতে সবাই নিজের মতো কাজ করছিল। বাবা অফিস থেকে ফিরেছেন, মা রান্নাঘরে ব্যস্ত, আমি ঘরে বসেছিলাম আর আমার বোন পাশে। ঠিক সেই সময় একটা ফোন আসে গ্রামের বাড়ি থেকে, ধর্মপুকুর গ্রাম থেকে, অনেক দিন পর। বাবা ফোনটা ধরে। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে থাকে। প্রথমে অবাক, তারপর একটু চুপচাপ, তারপর যেন একটু চিন্তিত। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। ফোনটা রাখার পর বাবা জানায় ধর্মপুকুর গ্রামে কালী পুজো হবে, আর সেই কারণে সবাইকে যেতে বলা হয়েছে, প্রায় 15 বছর পর। এই কথাটা শোনার পর আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি ঠিক বুঝতে পারছিলাম না সেটা কি, উত্তেজনা না কৌতূহল না অন্য কিছু। এতদিন পর এমন একটা জায়গায় যাওয়া যেটা আমার নিজের হলেও আমি চিনি না, এই ভাবনাটা মাথায় ঘুরতে থাকে। আমরা যাওয়ার সিদ্ধান্ত নিই। শুক্রবার আমরা ট্রেনে রওনা দিই। ট্রেনের জানালার পাশে বসে আমি বাইরে তাকিয়েছিলাম। শহরের ভিড় ধীরে ধীরে কমে যাচ্ছিল। তার জায়গায় আসছিল খোলা মাঠ, গাছপালা, নদী, আকাশ। আমি চুপ করে সব দেখছিলাম। অদ্ভুতভাবে ভালো লাগছিল, আবার একটু অচেনাও লাগছিল। বাবা তখন তার ছোটবেলার গল্প বলতে শুরু করেন। তিনি বলছিলেন কিভাবে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙত, কিভাবে পুকুরে স্নান করতে যেত, কিভাবে সন্ধেবেলা মাঠে খেলত। তার কথা শুনে মনে হচ্ছিল সে যেন অন্য একটা জীবনের কথা বলছে। আমি শুনছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম ওই জীবনটা আমার নয়। স্টেশনে নামার পর আমাদের নিতে জেঠু আসে।
অনেকদিন পর তাকে সামনে দেখে একটু অচেনা লাগছিল, কিন্তু তার আচরণে সেই দূরত্ব খুব বেশি সময় থাকেনি। আমরা গাড়িতে করে ধর্মপুকুর গ্রামের দিকে যেতে থাকি। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আমি চারপাশে তাকাচ্ছিলাম। সবকিছু খুব শান্ত, শহরের মতো কোনো তাড়াহুড়ো নেই। বাতাসে একটা আলাদা গন্ধ, মাটির গন্ধ। দূরে ধান ক্ষেত, কোথাও পুকুর, কোথাও কাঁচা রাস্তা, সবকিছু যেন ধীরে চলছে। কিন্তু সেই শান্তির মধ্যেও কেন জানি একটা অদ্ভুত নীরবতা ছিল, যেটা আমি ঠিক বোঝাতে পারছিলাম না। বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাদের দেখে খুব খুশি হয়। দাদু, ঠাকুমা, তাদের মুখে আনন্দ স্পষ্ট। এতদিন পর সবাই একসাথে হয়েছে। বাড়ির ভেতরে একটা আলাদা উষ্ণতা ছিল, যেটা শহরে খুব কম পাওয়া যায়। প্রথম দিনটা খুব ভালো কাটে। সবাই মিলে খাওয়া দাওয়া, গল্প, পুরনো স্মৃতি, সব মিলিয়ে একটা পারিবারিক পরিবেশ। আমি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করি। মনে হচ্ছিল এতদিন পর ওই জায়গাটা পুরোপুরি অচেনা নয়। কিন্তু সেই দিনটা শেষের দিকে একেবারে হালকা একটা জিনিস আমি প্রথমবার অনুভব করি, যেটা তখন খুব একটা গুরুত্ব দিইনি। সন্ধ্যার দিকে আমি বাড়ির উঠোনে একা দাঁড়িয়েছিলাম। চারপাশে অন্ধকার নামছিল। দূরে কোথাও হালকা আলো আর গ্রামের স্বাভাবিক শব্দ। সবকিছু ঠিকই ছিল। তবুও হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। বাড়ির ভেতরে সবাই ব্যস্ত। আমি আবার দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর সেই অনুভূতিটা নিজে থেকেই চলে গেল। আমি তখন ভাবলাম হয়তো নতুন জায়গা বলে এমন মনে হচ্ছে, কিন্তু তখন আমি জানতাম না এটাই ছিল শুরু। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে চারপাশটা দেখলাম। ধর্মপুকুর গ্রামের ভোরের হাওয়া যেন আলাদা ধরনের শান্তি নিয়ে এসেছিল। দূরে পাখির ডাক, কাছে ধানক্ষেতের কুয়াশা আর মাটির গন্ধ, সবকিছু মিলিয়ে এমন একটা পরিবেশ যা শহরের কোনোটাই দেয় না। আমি বাইরে বের হলাম, একটু হেঁটে মাঠের দিকে তাকালাম। আকাশ ছিল নীল, মৃদু রোদ ছড়ানো, আর চারপাশে যেন শান্তি নেমে এসেছে। বাড়িতে সবাই ব্যস্ত ছিল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা কাগজপত্র দেখে কিছু লিখছিল, বোন তার ছোট কাজ নিয়ে ব্যস্ত। আমি কিছুটা হেঁটে উঠোনের কোণে দাঁড়ালাম। চারপাশের সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ মনে হলো কোথাও একটা অদ্ভুত নীরবতা। এমন নয় যে আওয়াজ নেই, পাখি ডাকছে, বাতাস বইছে, ঘাস দুলছে, কিন্তু তারপরেও মনে হচ্ছিল কেউ আছে আমার চারপাশে। দিনটা বেশ আনন্দের মধ্যেই কাটছিল। আমরা সবাই মিলে গ্রামের চারপাশে ঘুরলাম। পুরনো রাস্তা, ছোট ছোট ঘর, খোলা মাঠ। মনে হচ্ছিল ধর্মপুকুর গ্রাম এমনকি শহরের মতো এখন আর ঘরবাড়ি বা কোলাহল পায় না। গ্রামটা যেন সময়ের সঙ্গে পাল্টেছে, ধীরে ধীরে আধুনিক হয়ে উঠেছে। বিকেলের দিকে আমরা সবাই বাড়িতে ফিরলাম। কালী পুজোর প্রস্তুতি চলছিল। আলো জ্বলে উঠেছে, ধূপের গন্ধ ছড়াচ্ছে। সবাই ব্যস্ত, কিন্তু তার মাঝেও আমি একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছিলাম। কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে, আবার মনে হচ্ছিল সব ঠিক আছে। রাত্রে সবাই বসে গল্প করতে শুরু করল। সেই সময় দাদু একটা পুরনো বাড়ির কথা বললেন। পূর্ব দিকে আছে এক রাজবাড়ি, যা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। দাদু বললেন সেই রাজবাড়ির নাম আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু কেউ সেখানে কখনো যায় না। সেখানে একসময় রাজা অভিরাজ সিং থাকতেন। তিনি এবং তার পরিবার একটি দুর্ঘটনার কারণে মারা গিয়েছিলেন। শোনা যায় সেই রাতের আগুনে পুরো পরিবার পুড়ে মারা যায়। তারপর থেকে সেই বাড়ি ফাঁকা। পরের দিন সকাল খুব ধীরে শুরু হয়েছিল। ঘুম ভাঙতেই আমি ঠিক করলাম আজই যাব সেই রাজবাড়ির দিকে। আমি কাউকে কিছু বলবো না। বাবা, মা, বোন সবাই ব্যস্ত, আর আমি চুপচাপ বের হয়ে পড়লাম। রাস্তা সরু, চারপাশে ঘন গাছ, হালকা কুয়াশা। দূর থেকে পাখির ডাক আসছে, তবে মাঝে মাঝে অদ্ভুতভাবে শান্ত। মনে হচ্ছিল এই পথ শুধুই আমার জন্য তৈরি হয়েছে। প্রতিটি ধাপের সাথে হাওয়া ঠান্ডা হয়ে আসছে, আর হৃদয় দ্রুত বেজে উঠছে। ধর্মপুকুর গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল চারপাশ খুব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু কোথাও যেন কোনো অদৃশ্য চোখ আমাকে দেখছে। আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা কল্পনা না বাস্তব। ঘাস, পুকুর, রাস্তা সব ঠিক আছে, কিন্তু আমার অনুভূতি কিছু ভিন্ন। প্রায় 1 ঘন্টা হেঁটে আমি পৌঁছালাম পূর্ব দিকে, যেখানে রাজবাড়ি ছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল শুধু একটি পরিত্যক্ত বাড়ি, কিন্তু কাছ থেকে দেখলে সব কিছু ভেঙে চূর্ণ।
জানালা ফাঁকা, দেয়াল কালচে, ভিজে এবং ছাপ ফেলে আছে। আলো কম, বাতাস ঠান্ডা এবং ঘ্রাণে পোড়া কাঠের গন্ধ। প্রথমে কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম, কেঁপে উঠছিলাম। মনে হচ্ছিল একবার যদি প্রবেশ করি তখন আর ফিরা সহজ হবে না, কিন্তু কৌতূহল জোরালো ছিল। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা হালকা ধাক্কা দিয়ে ঠেলতেই ধীরে ধীরে খুলে গেল। ভিতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা বাতাস আর সাথে হালকা পোড়া গন্ধ। ঘরের ভেতর অন্ধকার, চোখ দিয়ে দৃষ্টি ঠিকমতো যায় না। মেঝেতে ছাইয়ের মতো কিছু, দেয়ালে কালো দাগ। আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমি একা নই। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ, কিন্তু ঘর খালি। আমি স্থির হয়ে দাঁড়ালাম। ঘরটা বড়, উচ্চ ছাদ, ভাঙাচোরা। মাঝে মাঝে দেওয়াল থেকে হালকা আলো ফুটে উঠছে। মনে হচ্ছিল আগুনের ঝলক, কিন্তু আগুন নেই। চারপাশের ছায়া হঠাৎ নড়তে শুরু করে। আমি বুঝতে পারছি এই ঘরে শুধু আমি নেই, কিন্তু কাকে বা কি আছে সেটা দেখতে পাচ্ছি না। প্রায় 1 ঘন্টা আমি ঘরটা পরিদর্শন করি। প্রতিটি কোণ, প্রতিটি জানালা, প্রতিটি দরজার ফাঁক, সব কিছু যেন আমাকে ডাকছে। কোনো শব্দ নেই, শুধু হাওয়া বইছে। তারপর হঠাৎ মনে হলো কোনো কিছু আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কিছুই দেখা যাচ্ছে না। অদ্ভুতভাবে আমি এক ধাপ এগোলাম, আর তখনই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন পুরো ঘর শ্বাসরোধ করে। চোখে কিছু দেখা যায় না, কিন্তু শরীরে কেমন একটা কম্পন লাগছে। মনে হচ্ছিল প্রাচীন কোনো শক্তি, কোনো আত্মা খুব ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমি স্থির হয়ে থাকি। অনুভূতি এত গভীর, এত বাস্তব যে মনে হচ্ছিল আমি যদি এক পা এগোলাম সব কিছু বদলে যাবে। আমার হাত কেঁপে যাচ্ছে, হৃদয় দ্রুত স্পন্দন করছে। বাতাস ভারী এবং ঘরের ভেতরের অন্ধকার যেন আমাকে গিলে খেতে চাইছে। এরপর হঠাৎ একটি হালকা আলো ফুটে ওঠে দেয়ালের ধারে, একটি কোণে। মনে হচ্ছিল আগুনের ঝলক, কিন্তু দেখা যাচ্ছে না কোনো আগুন। ছায়াগুলো যেন নাচছে। ফাঁকা জানালার মধ্যে আলো ঢুকছে, আর প্রতিটি কোণে অদ্ভুত ছায়া তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি এখানে শুধু ইতিহাস নেই, এখানে আছে এক ধরনের জীবন্ত স্মৃতি যা এখনও রাজবাড়িতে বাস করছে। প্রতিটি নীরবতা, প্রতিটি ছায়া, প্রতিটি হাওয়ার সঙ্গে সেই স্মৃতি স্পন্দিত হচ্ছে। আমি চেষ্টা করি ধীরে ধীরে আরও ভিতরে যেতে। প্রতিটি ধাপের সঙ্গে শ্বাসরোধকর ঠান্ডা বাতাস, হালকা ছাইয়ের গন্ধ এবং অদ্ভুতভাবে নড়াচড়া করা ছায়া, সব কিছু মিলিয়ে আমার ভয় আরও বাড়তে থাকে। কিন্তু কৌতূহল, সেই গভীর কৌতূহল আমাকে থামতে দিচ্ছে না। অন্ধকারের মধ্যে হঠাৎ দূরের একটি দেয়ালে লাল আভা ফুটে ওঠে। মনে হয় যেন আগুনের ছায়া, কিন্তু আগুন নেই। আমি বুঝতে পারছি আমি যেন সেই রাতের ঘটনাটার মাঝে ঢুকেছি, যেখানে রাজা অভিরাজ সিংহ এবং তার পরিবার আগুনে মারা গিয়েছিল। প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি ফাঁক, সব কিছু সেই রাতের স্মৃতি বহন করছে। মনে হচ্ছিল সময় এখানে থেমে গেছে। ইতিহাস শুধু ছায়া নয়, সেটা জীবন্ত। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, শরীর কেঁপে উঠছে, আর আমার চোখ এই ছায়া আলো, এই নীরবতা, এই ঘরের প্রতিটি কোণে আটকে আছে। আমি জানি এই রাজবাড়ি শুধু ফাঁকা বাড়ি নয়, এখানে কিছু আছে যা বহু বছর ধরে লোকের চোখ থেকে লুকানো। কিছু আছে যা শুধু আমি দেখতে পেয়েছি। আমি ধীরে ধীরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে বাতাস আরও ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন সময় স্থির হয়ে গেছে। চারপাশে সব কিছু ভাঙা, চূর্ণ, কিন্তু একই সঙ্গে যেন প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, প্রতিটি কোণ প্রাণবন্ত। প্রথমে শুধু অন্ধকার, হালকা ছায়া এবং দূরের হাওয়ার শব্দ। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ঘরে কিছু দেখা যায় না, কিন্তু অনুভূত হয় একটি শক্তি যা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথম কয়েক মিনিট আমি স্থির হয়ে থাকি। প্রতিটি ধাপের সঙ্গে শরীর কেঁপে যাচ্ছে, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। বাতাস ভারী এবং ঘরের অন্ধকার যেন আমাকে গ্রাস করতে চাইছে। প্রতিটি কোণে হালকা আলো ফুটছে, ঠিক যেন আগুনের ঝলক, কিন্তু আগুন নেই। আমি এক ধাপ এগোলাম, সেই সঙ্গে অনুভব করলাম
ঘরের মধ্যে পুরনো ইতিহাসের প্রতিটি মুহূর্ত জীবন্ত। মনে হচ্ছিল আমি সেই রাতের ঘটনায় ঢুকে পড়েছি, যখন রাজা অভিরাজ সিংহ এবং তার পরিবার আগুনে মারা গিয়েছিল। দেয়াল, মেঝে, জানালা সব কিছু সেই রাতের স্মৃতি বহন করছে। হঠাৎ আমি একটি কোণে ঢুকে দেখি ছায়া নড়ছে, হালকা আলো ফুটছে। মনে হয় যেন কেউ আমাকে ডাকছে, কিন্তু শব্দ নেই। প্রতিটি ছায়া যেন নাচছে, কিন্তু কেউ নেই। হাওয়া বইছে, ঘাস দুলছে, বাতাসে পোড়া কাঠের গন্ধ। আমি ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করতে থাকি। প্রতিটি ধাপের সঙ্গে শরীর কেঁপে যাচ্ছে। মনে হচ্ছে এই রাজবাড়ি শুধু ফাঁকা নয়, এখানে কিছু থাকে যা বহু বছর ধরে অপেক্ষা করছে কাউকে দেখার জন্য। হঠাৎ আমি অনুভব করি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাই, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সেই অনুভূতি, ঠান্ডা শ্বাস এবং হঠাৎ বাতাসের শব্দ সব মিলিয়ে জানাচ্ছে আমি একা নই। প্রায় 3 ঘন্টা আমি রাজবাড়ির ভিতরে থাকি। প্রতিটি মুহূর্তের সঙ্গে ভয়, কৌতূহল এবং অদ্ভুত শক্তি সব কিছু মিলিয়ে আমার অনুভূতি এমন এক জায়গায় পৌঁছে যায় যা আমি আগে কখনো অনুভব করিনি। রাত্রির শেষে আমি বাইরে বেরোই। বাইরে আসতেই হাওয়া স্বাভাবিক, রাতের নীরবতা ঠিক, কিন্তু আমার মনে হয় আমি আর আগের অভি নই। রাজবাড়ি, সেই অভিশপ্ত রাজবাড়ি আমাকে বদলে দিয়েছে। আমার চোখে, মনে এবং হৃদয়ে সব কিছুতে সেই রাতের ছাপ লেগে গেছে। বাতাসে আগুনের গন্ধ, দূরের অদ্ভুত আলো, নীরবতার মধ্যে কুঁকড়ানো ছায়া, সব কিছু একসাথে সিনেমার মতো দৃশ্য। আমি বুঝতে পারছি এই অভিজ্ঞতা একবারের নয়। রাজবাড়ি এখনও আমার পিছনে অপেক্ষা করছে। আমি শহরে ফিরে আসি, কিন্তু রাত হলে ঘুমাতে গেলে মনে হয় ধর্মপুকুর গ্রামের সেই রাজবাড়ি, সেই অভিশপ্ত ইতিহাস এবং সেই অদৃশ্য শক্তি এখনও আমার সাথে আছে। আমি অভি, আজ তোমাদের বলছি এই গল্প শুধু কল্পনা নয়। বহু বছর আগের ঘটনাটি আমি যা দেখেছি তা আমার জীবনের অংশ, এবং আমি জানি এই অভিশপ্ত রাজবাড়ি, এই অতীত কখনো মরে যায় না। যতক্ষণ আমি বাঁচব এই গল্প আমার সাথে থাকবে। আর কেউ যদি কখনো ধর্মপুকুর গ্রামের সেই রাজবাড়ির দিকে যায়, তাদেরকেও সেই অনুভূতি মিলবে যা আমি অনেক দিন ধরে অনুভব করছি।